নমস্কার দর্শক বন্ধুরা, অর্পিতা এক্সপ্লোর চ্যানেলে আমি আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয়বস্তুটা তো নিশ্চয়ই আপনারা আমার থাম্বনেলে দেখেই নিয়েছেন যে আজকের আলোচ্য বিষয়বস্তুটা ঠিক কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো সন্তানহীনতা। একটা মেয়ে কেন সন্তান জন্মগ্রহণ দিতে পারে না, বন্ধ্যাত্বের কারণ এবং তার কি উপায় এবং তার কি ডায়াগনোসিস আছে এবং তার কি চিকিৎসা আছে, এই বিষয় নিয়েই হলো আজকে আমার এই উপস্থাপনা। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে শুধুমাত্র একটা কথাই বলবো, আজকের এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে আগামী নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু ইন্সপায়ার করে। তো চলুন আজকের মূল আলোচ্য বিষয়বস্তুর ওপর ফোকাস করা যাক। আজকের মূল কথা হলো একটা সন্তান সৃষ্টি কিভাবে হয়। আগে আমি প্রথমেই এই কথাটা উচ্চারণ করব যে কিভাবে একটা সন্তান সৃষ্টি হয়। একটা নারী এবং পুরুষের মিলন যখন ঘটে, সেই মিলন ঘটার ফলে পুরুষের শরীর থেকে বীর্যটা নির্গত হয় এবং সেটা যখন স্ত্রীর ভ্যাজানালের মধ্যে গিয়ে সেটা পতিত হয়, তখন সেখানে কোটি কোটি শুক্রাণু থাকে জীবিত অবস্থায়। কোটি কোটি শুক্রাণু জীবিত অবস্থায় তখন নারীর ডিম্বাণুর দিকে অদম্য গতিতে ছুটতে থাকে এবং সেই ছোটার মাঝখানে কিছু শুক্রাণু, প্রত্যেকটা শুক্রাণুর কিন্তু এক একটা করে লেজ থাকে, টেল থাকে, তারা কিন্তু ভীষণ দ্রুত গতিতে নারীর ডিম্বাণুর দিকে ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে মাঝ রাস্তায় অনেক শুক্রাণু কিন্তু হাঁপিয়ে যায়। হাঁপিয়ে গিয়ে তারা ওখানে তাদের মৃত্যু ঘটে, মরে যায় এবং কিছু শুক্রাণু মায়ের ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে এবং পৌঁছে সেখানে একটা মহা শুক্রাণু থাকে, যেটা ওই এগটাকে ফার্টিলাইজ করে, মানে ডিমটাকে ফাটিয়ে তার মধ্যে নিষিক্ত করে। সেখান থেকে যে জাইগোটটা উৎপন্ন যেটা হয়, সেটাই কিন্তু আপনি, আমি এবং আপনার, মানে আমাদের মতো এরকম কোটি কোটি জনসংখ্যা। এই পুরো প্রক্রিয়ার দ্বারা আপনার আমার মতো সন্তান সৃষ্টি হচ্ছে, আপনি, আমি এবং কোটি কোটি লোক। এবার এই পুরো প্রক্রিয়াটা শুধু করলেই কিন্তু হবে না। একটা স্ত্রীকে যখন সেই শুক্রাণুটা গিয়ে ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করে জাইগোটটা তৈরি হয়, মানে একটা ভ্রূণ তৈরি হয়, এবার এই ভ্রূণটাকে কিন্তু মেয়েদের ওভারির মধ্যে ধরে রাখার ক্ষমতাটা কিন্তু সেটা সবথেকে বড় ভূমিকা, যেটা 1 মাস থেকে পুরো একদম 10 মাস পর্যন্ত শিশুটাকে কিন্তু একটু একটু বড় করবে। এই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু অনেক গলদ আছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে বলবো। প্রথমত কারণ যেটা, আপনাদেরকে আমি এই কারণটার কথা বলি। প্রথমত বন্ধ্যাত্বের মেন কারণ হলো মেয়েদের, শুধুমাত্র এই কারণটার জন্য নয়, অনেক কারণেই কিন্তু মেয়েদের বন্ধ্যাত্ব আসতে পারে। আগেকার দিনে যেরকম দেখতেন, আগেকার দিনেও কিন্তু বন্ধ্যাত্ব ছিল, কিন্তু আগেকার দিনে এতটা বেশি ছিল না। এখন এই মেয়েদের এতটা বেশি বন্ধ্যাত্ব কেন হচ্ছে, তার জন্য কিন্তু আমরাই কিন্তু দায়ী। সেটা কি? আমাদের হলো জীবনধারা, আমাদের হলো লাইফস্টাইল। সেটা ঠিক কীরকম? এই যে প্রত্যেকটা মেয়েদের যে পিসিওডি হচ্ছে, যেটা হলো পলিসিস্টিক ওভারি, কেন হচ্ছে পিসিওডি এত, মানে এখন যখনই যাদেরকে জিজ্ঞাসা করছি না আমরা পিসিওডি সমস্যায় ভুগছি, মানে 100-এর মধ্যে 60% মেয়ে কিন্তু এখন এই পিসিওডির সমস্যায় ভুগছে। এবং কেন এই পিসিওডির সমস্যায় ভুগছে, পিসিওডি কোথা থেকে হচ্ছে, সেটা তো আমাদের মেন কারণ জানতে হবে। পিসিওডিটা যেটা হচ্ছে সেটা হলো আমাদের এই লাইফস্টাইল থেকে। এই যে আমরা রাত্রিবেলা অনেক দেরি করে ঘুমাই,
মোবাইল ঘাঁটি, ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ দেখি, ইউটিউব করি, বিভিন্ন রকমের কারণে এই যে আমরা দেরি করে ঘুমাই, এটা কিন্তু আমাদের শরীরে কিন্তু সিস্টেমেটিক নয়। তার জন্য কিন্তু আমাদের শরীরটাকে কিন্তু টোটালটাই কিন্তু একটা ব্যালেন্সের মতো ঘোরে, একটা ঘড়ির কাঁটার মতো ঘোরে। সেটা কিন্তু আমরা নিজে থেকেই কিন্তু একটা মানুষের শরীরে যদি প্রপার যদি 8 ঘন্টা যদি ঘুম যদি না যদি হয়, ধীরে 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 কিন্তু সেটা ডিটোরিয়েট করতে থাকে, বিভিন্ন রোগের দিকে যেতে থাকে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা একটা পিসিওডির দিকে কিন্তু চলে যায়। আর একটা যেটা কারণ সেটা হলো বাইরের এত জাঙ্ক ফুড। এই যে আমরা খিদে পেলেই ফুচকা, চানাচুর, ঘুগনি, বিভিন্ন রকমের ধরো যে বাইরের যে জাঙ্ক ফুডগুলো যেগুলো খাচ্ছি, এই জাঙ্ক ফুড থেকে কিন্তু আমাদের ওবিসিটি আসছে, মানে মোটাপা আসছে, এবং যেটার একটা মূল কারণ কিন্তু পিসিওডি হয়ে যাচ্ছে। একটু ওয়েট বাড়লেই সেটা কিন্তু আমাদের ইউট্রাসের মধ্যে কিন্তু ওয়েটটা কিন্তু গেন হচ্ছে, প্রত্যেকটা শরীরেই তো ওয়েটটা গেন হচ্ছে, সেটা কিন্তু ইউট্রাসের মধ্যেও কিন্তু গেন হচ্ছে, এবং যেই কারণে কিন্তু আমাদের কিন্তু পিসিওডি হচ্ছে। এটা ছাড়া আরেকটা যেটা রয়েছে সেটা হলো ধূমপান। এখনকার দিনে কিন্তু অনেক মেয়েরা কিন্তু স্মোকিং করে। স্মোকিংটা কিন্তু ভীষণ 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 ক্ষতিকারক সন্তান ধারণের জন্য, এবং অ্যালকোহলে অ্যাডিক্টেড থাকে, মদ খাচ্ছে, বিভিন্ন ধরনের ড্রাগস নিচ্ছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমাদের দেশ যেরকম অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ডিজিটাল ইন্ডিয়া যেরকম হয়ে গেছে, তেমনি কিন্তু আমাদের বন্ধ্যাত্বের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। আমাদের এই অনিয়মিত লাইফস্টাইলই কিন্তু আমাদের পিসিওডি সৃষ্টি করছে, এবং পিসিওডির জন্য আমাদের যেটা মাসিক ধর্ম, পিরিয়ডস, সেটা কিন্তু পুরোপুরি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। একটা মেয়ের যখন পলিসিস্টিক ওভারি যখন থাকে, তখন কিন্তু তার মাসিক চক্র যেটা, সেই মাসিক চক্রটা কিন্তু সঠিকভাবে কিন্তু হয় না। দেখবেন 3 মাস, 4 মাস, 5 মাস, কাউর আবার 2 মাস, মানে ইরেগুলারলি পিরিয়ড হচ্ছে। সেই ইরেগুলারলি যখন পিরিয়ডটা যখন হচ্ছে, তখন ধীরে ধীরে ডিম্বাশয় থেকে ডিমগুলো আস্তে আস্তে পরিপক্ক হচ্ছে না, সেই কারণে কিন্তু আমাদের বন্ধ্যাত্বের কিন্তু একটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বন্ধ্যাত্বের কিন্তু এই একটা কারণ নয়, আরও কিন্তু আর একটা কারণ আছে। সেটা কি বলুন তো? সেটা হলো থাইরয়েড। থাইরয়েড কিন্তু আমাদের বন্ধ্যাত্বের জন্য আর একটা কিন্তু ভূমিকা, গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে যদি কোনো মেয়ের যদি থাইরয়েড যদি থাকে, তাহলে কিন্তু তাকে থাইরক্সিন কিংবা থাইরোনমন, যে ডাক্তার যেই প্রেসক্রিপশানে যে ওষুধটা যেটা দেবে, থাইরোনরম অথবা থাইরক্সিন, সেই ওষুধটা কিন্তু মাস্ট তাকে কিন্তু নিতে কিন্তু হবে। থাইরয়েডের ওষুধ কিন্তু বন্ধ করা কিন্তু চলবে না। প্রেগনেন্সির সময়ও কিন্তু অনেকে কিন্তু থাইরয়েডের ওষুধ নেয়। আমি নিজে নিয়েছি থাইরয়েডের ওষুধ প্রেগনেন্সির সময়। থাইরয়েড কিন্তু প্রেগনেন্সিতে অনেকটা বড় কিন্তু ভূমিকা পালন করে। এবার আর একটা মূল বিষয় হলো, যখন আপনি একজন ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তারবাবু যখন ব্লাড টেস্ট করবে, যখন দেখবে যে না ব্লাড রিপোর্ট সব কিছু ঠিকঠাক, তারপরে যখন আপনার যখন আল্ট্রাসোনোগ্রাফি যখন করবে যে না যেরকম ধরনের পিসিওডি আছে তাতে আপনি কনসেপ্ট করতে পারবেন, সেটাও ঠিকঠাক, তাহলে আপনি কনসেপ্ট করতে পারছেন না কেন, অ্যাকচুয়াল প্রবলেমটা আপনার কোথায়? তখন কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু একটা টেস্ট রেকমেন্ড করে। সেটা কি? সেটা হলো এইচএসজি। এই এইচএসজি টেস্টটা কি সেটা আমি আপনাকে একটু বলি। এটা ডাক্তারবাবু রেকমেন্ড না করলেও আপনার ডাক্তারবাবুকে বলবেন যে ডাক্তারবাবু আপনি কাইন্ডলি একটু এইচএসজি করে দেখে নিন তো, আমার তো সব কিছুই তো ফেলিওর হয়ে গেল, এবার আমি এইচএসজি করে দেখতে চাই। এইচএসজি একটা টেস্ট, যার ফলে ধরা পড়ে যে আমাদের যে ফ্যালোপিয়ান টিউবটা যেটা রয়েছে, মেয়েদের যে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে, একটা রাইট টিউব একটা লেফট টিউব, সেখানের মধ্যে যদি কোনো ব্লকেজ যদি থাকে, আমি আপনাকে প্রথমেই একটা কথা বললাম যে শুধুমাত্র পিসিওডির জন্য কিন্তু একটা মেয়ে যে সন্তান ধারণ করতে পারছে না এমনটা কিন্তু নয়। আমাদের যদি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি কোনো ব্লকেজ যদি থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু সন্তান ধারণ করতে কিন্তু পারবো না। আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো একটা পাইপ, এবার সেই পাইপটা আমি কলের মধ্যে লাগিয়েছি, কল দিয়ে তো জলটা আসবে, পাইপ দিয়ে জলটা বেরিয়ে তারপরে বালতির মধ্যে কিংবা গামলার মধ্যে জলটা পড়বে। এবার সেই পাইপের মাঝখানে যদি কোনো লিকেজ থাকে কিংবা জাম থাকে, তাহলে জলটা আসবে কোথা থেকে, ভর্তিটা হবে কোথা থেকে গামলাটা? ঠিক সেরকম
ফ্যালোপিয়ান টিউবটা কিন্তু আমাদের একটা টিউব, যাকে বলে পাইপ, পাইপের মতো কাজ করছে। যখন বীর্যটা পতিত হচ্ছে, তখন বীর্যটা যখন ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যখন যাবে, ওই ফ্যালোপিয়ান টিউবেই যদি কোনো ব্লকেজ যদি থাকে, তাহলে আমাদের সন্তানটা ধরবো আমরা কি করে? এইচএসজি টেস্টার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ফ্যালোপিয়ান টিউবে কোনো রকম কোনো কিছু সমস্যা আছে কি না, ব্লকেজ আছে কি না, একমাত্র এই টেস্টটার মাধ্যমেই কিন্তু জানা যায়। এবং এই টেস্টটা খুব পেনফুল। পিরিয়ডসের 9 দিনের মাথায় এই টেস্টটা করতে হয়। হসপিটালে গিয়ে একদিন অ্যাডমিট থেকেও করা যায়, অথবা দিনের দিন করেও ছেড়ে দেওয়া যায়। খুব পেনফুল এই টেস্টটা। এই টেস্টটার সাহায্যে জানা যায় যে আমাদের ফ্যালোপিয়ান টিউবটা ব্লক আছে কি নেই। এবার ধরো এটা করে আমার ব্লক দেখা গেল যে হ্যাঁ আমার ফ্যালোপিয়ান টিউবে ব্লক আছে, তখন ডাক্তারেরা কি করবে? একটা ল্যাপ্রোস্কপি করবে। ল্যাপ্রোস্কপি করে আপনার কিন্তু ব্লকটা ছাড়িয়ে দেবে। ব্লকটা ছাড়িয়ে দেওয়ার পর তারপরে ডাক্তারি তত্ত্বাবধানে আপনারা যখন ফিজিক্যালি ইন্টিমেট যখন হবেন, তখন কিন্তু নর্মাল প্রসেসেই কিন্তু আপনাদের বেবিটা কিন্তু আপনারা ধারণ করতে পারবেন। এবং বেবি ধারণ করার অনেক কিছু নিয়ম আছে। আমাদের মেয়েদের যখন মাসিক যখন হয়, মাসিক ধর্ম যখন 11 দিনের মাথায় থাকে, 9 থেকে 15 দিন, সেই সময়টাতে প্রত্যেকটা সময় ডাক্তারেরা বলে সেই সময়টাতে আমাদের ডিম্বাণুগুলো খুব সচেতন থাকে এবং প্রচুর ডিম্বাণু উৎপন্ন হয় এবং খুব ম্যাচুরেট ডিম্বাণু উৎপন্ন হয়। সেই সময় এই 9 থেকে টোটাল 15 থেকে 16 দিনের মাথায় যদি ফিজিক্যালি ইনভলভ হওয়া যদি যায়, এবং সেটা রেগুলার, অনেক সময় রেগুলার যদি কেউ যদি করতে পারলো না, তাদের কোনো রকম সমস্যা আছে, অনেকে চাকরি বাকরি করছে, একদিন অন্তর অন্তর সেই সময় যদি ফিজিক্যালি ইনভলভ হওয়া যদি যায়, তখন কিন্তু আমাদের কিন্তু সন্তান ধারণ করার কিন্তু একটা তীব্র একটা প্রবণতা থাকে। ওভারিতে বাচ্চাটা তৈরি না হয়ে সেই বাচ্চাটাই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তৈরি হলো। টিউবটা যেটা বললাম, যে টিউবটা ব্লক থাকলে বাচ্চা হয় না, সেই টিউবের মধ্যে বাচ্চাটা বড় হলো। এবার এরকম ধরনের একটা টিউব, সরু একটা টিউবের মধ্যে তো এইটুখানি 1 কেজি 1.5 কেজি ওজনের কি 2.5 কেজি 3 কেজি ওজনের একটা বাচ্চা তো বড় হতে পারে না। এবার ধীরে ধীরে বাচ্চাটা যখন বড় যখন হতে থাকলো, মানে একটু একটু করে বাচ্চাটা যখন, এইটুকু তো সরু একটা টিউব, তার মধ্যে বাচ্চাটা যখন প্রথমে যখন আমাদের যখন একটা যখন তৈরি যখন হয় ভ্রূণ এইটুকু থাকে, তারপরে ধীরে 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 সেটা এতটা হতে থাকে। তো সেটা যখন বড় যখন হয়ে যখন যায়, একটু বড় হয়ে যখন যায়, কারণ প্রেগনেন্সি আসলে তো প্রেগনেন্সি তো ভীষণ চচ্চর করে তো বাড়তে থাকে, ডেভেলপমেন্ট হতে থাকে, প্রতি সপ্তাহে বাড়তে থাকে প্রেগনেন্সি। তো সেই প্রেগনেন্টটা যখন ডেভেলপমেন্ট যখন হয়, তখন হয় কি টিউবটা পুরো রাপচার হয়ে যায়, মানে ফেটে যায়। তখন এত ব্লিডিং হয় যে মাকে কিন্তু তখন কিন্তু বাঁচানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এটাকেই কিন্তু বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। তো তার জন্য ডাক্তারবাবু কনফার্ম করে নেয় যে এটা একটোপিক প্রেগন্যান্সি কিনা। আর একটা জিনিস যেটা হলো বিটা এসিজি বলে একটা ব্লাড টেস্ট থাকে, সেটাতে জানে যে রক্তে প্রোজেস্টেরন হরমোনের সংখ্যা কতক্ষণ, মানে কতটা। কারণ প্রোজেস্টেরন হরমোন হলো আমাদের বাচ্চাকে ধরে রাখতে সাহায্য করে। আমাদের শরীরে প্রোজেস্টেরন হরমোনের অভাবে কিন্তু আমাদের মিসক্যারেজ হয়ে যায়। আমি বেসিক্যালি আমার প্রেগনেন্সি, আমার একটু কমপ্লিকেশন প্রেগনেন্সি ছিল। আমি প্রেগনেন্সিতে হাইড্রা প্রোজেস্টেরন নামক একটা ইঞ্জেকশন আমাকে নিতে হতো। আমার প্রোজেস্টেরন হরমোনটা আমার কম খরিত হতো, সেই প্রোজেস্টেরন হরমোনটাকে বাড়ানোর জন্য। পুরো আমি 1 মাস থেকে 8 মাস পর্যন্ত নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু নেবেন। ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে ডাক্তারবাবু আমি তো এখন প্রেগনেন্ট হলাম, আপনি কি আমাকে হাইড্রা প্রোজেস্টেরন নামক কিংবা প্রোজেস্টেরন কোনো ইঞ্জেকশন কি আপনি কি আমাকে রেকমেন্ড করবেন, যদি কেউ বন্ধ্যাত্ব মানে জনিত রোগে ভোগে তো। কারণ না সেখানে অনেক বড় বড়, অনেক স্বনামধন্য, অনেক ধরনের ভালো ভালো ডাক্তার আছে।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই ভিডিওটা বানানোর একটাই মূল কারণ হলো, আমার বিয়ে হয়েছে আজ 15 বছর হয়েছে। 2010 সালে আমার বিয়ে হয়েছে। 15 বছর পর আমি কিন্তু সন্তান সুখ লাভ করেছি। বাইরে বহু টাকা খরচা করেছি, বহু কিছু করেছি, সন্তান সুখ লাভ করতে পারিনি। পিজি হসপিটালে গিয়ে, এসএসকেএম হসপিটালে গিয়ে কিন্তু আমি সেই সন্তান সুখটা লাভ করেছি, এবং সেটা বিনামূল্যে, বিনা পয়সায়। যদি আমার এই উপস্থাপনা, আমার আজকে আপনার এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে আরও একবার রিপিট করব, দয়া করে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই। নমস্কার। দেখুন, আইভিএফ কি এবং আইইউআই কি, এটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে আমি সমালোচনা করব, সেটা আর একটা ভিডিওতে করব। আজকের জন্য আপাতত এটুকুই থাক, ভিডিওটা নইলে অনেক বড় হয়ে যাবে। তো এবার আমি যেটা মূল কথা বলবো, যারা এই বন্ধ্যাত্বজনিত চিকিৎসায় ভুগছে তাদের কিন্তু একটা আইভিএফ সেন্টারে যেতে হবে। কিন্তু একটা কথা বলি, আইভিএফ সেন্টারগুলো এত কস্টলি, এত কস্টলি। কিছু কিছু সেন্টার আছে যাদের নাম আমি প্রকাশ করব না, এত কস্টলি যে সেখানে কিন্তু আপনারা একেবারে গেলেই কিন্তু, প্রথম স্টেজে গেলেই কিন্তু আপনাদের কিন্তু ওরা ইচ্ছাকৃত কিন্তু সাকসেস কিন্তু দেয় না, কারণ এটা আমার সাথে হয়েছে। ইচ্ছাকৃত সাকসেস দেয় না, এবং পরের বারে গেলে প্রথমে আপনাকে বলে যে আপনার সাকসেস রেট হলো 100%-এর মধ্যে 50-50 চান্স। তারপরে পরের বারটা যখন হয় তখন কিন্তু পরের বারটা কিন্তু ওরা সাকসেস রেটটা কিন্তু দেয়। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যাদের পয়সা আছে, যাদের পয়সা আছে, যারা একটু প্রাইভেটটাকে একটু পিসফুলি মনে করে, প্রাইভেটটা তো অবশ্যই পিসফুলি, কারণ আপনাকে সেখানে পয়সা নিয়ে ভীষণ সুযোগ সুবিধা দিচ্ছে, তো তারা অবশ্যই প্রাইভেটে গিয়ে দেখাবেন। আইভিএফ সেন্টার, আইভিআই সেন্টার, সেখানে আরও অনেক বড় বড় বেটার বেটার ডাক্তার আছে। যাদের পয়সা নেই, যারা মাতৃ সুখটা লাভ করতে চাইছেন, তারা কিন্তু এসএসকেএম হসপিটাল, পিজি হসপিটাল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওটাই একটা হসপিটাল যেখানে কিন্তু বিনামূল্যে, কি বললাম আমি কথাটা, বিনামূল্যে ওখানে কিন্তু আইভিএফ সেন্টার এবং আইইউআই সেন্টার খোলা হয়েছে, যেখানে আপনাকে বিনা পয়সায় বন্ধ্যাত্ব চিকিৎসা করা হবে, যেটা বাইরে গেলে আপনার 3 লাখ, 4 লাখ, 2.5 লাখ টাকা খরচা হতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যাবেন। তো আপনাদের কাছে আমার করজোড়ে একটাই নিবেদন, যারা এখনও সন্তান সুখটা লাভ করতে পারেননি তারা একবার এসএসকেএম হসপিটালে যান, পিজি হসপিটালে যান, পিজি এসএসকেএম একই, পিজি হসপিটালে যান, সেখানে গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে চিকিৎসা করান। আপনাদেরকে আমি 100% নয়, 1000% আমি আপনাদেরকে বলছি, আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে।